একটা দেখা যায় না যে ওই যে বলে না যে দিনের সকালবেলা দিনের সূর্য বোঝা যায়। আই ওয়াজ রিয়েলি আপসেট উইথ ইয়ামাল। তুলনাটাই আমার কাছে মনে হয় যে এমবাপ্পে ওই 18 বছর কি খেলছে ধরেন, এমবাপ্পে 2018 সালের সেরা প্লেয়ার ছিল। তর্ক করলে তো করা যায়, কিন্তু হ্যাঁ। যদি আপনি ট্র্যাজেক্টরিটা করেন পার্সোনাল গ্লোরি বা ওই দেখতে সুন্দরের জায়গা থেকে, আই এম নট ভেরি কনভিন্স। ওকে, কেউ যদি কনভিন্স হয়, কেউ যদি মনে করে যে না ইটস গুড, মেবি গুড, বাট এটা নিয়ে আসলে তর্কের অবকাশ নাই। বাট দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ উপলক্ষে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষ সহযোগী হিসেবে যুক্ত আছে জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। বরাবর মতো আমি সিয়াম তানজিল হক আছি আপনাদের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার, এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক সৈয়দ ফায়াজ আহমেদ। হীরা ভাই কেমন আছেন? ভালো আছে। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা, আজ গতকালকেই তো স্পেন আর বেলজিয়ামের একটা ম্যাচ গেল, সেটা নিয়ে যদি শুরুতে আলোচনা করি, যে ম্যাচটা কেমন দেখলেন, হীরা ভাই যদি জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। মানে ম্যাচটা যখন শুরু হওয়ার আগে সবাই একটা প্রেডিকশন করেছিল যে এই ম্যাচটা হয়তো খুবই একটা জমজমাট বা দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং মাঠের খেলায় যদি আমি বলি যে টোটাল ম্যাচটা আসলে ওই অর্থে বেলজিয়াম আসলে খুব বেশি একটা প্রতিরোধ করতে পারে না স্পেনের বিপক্ষে। কারণ হচ্ছে স্পেনের, আপনি জানেন যে বিশ্বসেরা তাদের মিডফিল্ড, আবারও সেটা প্রমাণ হলো যে বিশ্বসেরা মিডফিল্ড যে কতটা কার্যকরী। আমি আগেও বলেছিলাম যে মিডফিল্ড কতটা গুরুত্বপূর্ণ একটা খেলা ফেজ ভাই, যে মিডফিল্ড যখন সক্রিয় থাকে তখন তাদের ডিফেন্সের উপরে চাপটা যথেষ্ট কমে যায় এবং তারা কিন্তু অ্যাটাকিংয়ে কিন্তু বারবার বল সাপ্লাই পায়। এবং এইটার কারণে আপনি দেখেন, তাদের মিকেল মেরিনো বলেন, দানি ওলমো, তারপরে পেদ্রি, রদ্রি, এরা যেভাবে করে মিডফিল্ডটা নিয়ন্ত্রণ করেছে, মানে এটা এক অর্থে অসাধারণ। এবং যেটা তারা বরাবরই করে, এবং বল পজিশনিং তারা, স্পেনের সিস্টেমটা হচ্ছে, স্পেনের বিভিন্ন চ্যানেল আমরা দেখলাম যে স্পেনের ছোটোবেলা থেকেই যেটা শিখায় যে ফুটবল খেললে যে তোমাকে বল পায়ে রাখতে হবে, তোমার টিমকে বল পায়ে রাখতে হবে, এবং অপোনেন্ট বল নিয়ে গেলে তোমার দ্রুত সেই বলটা আবার ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, সেটা পৃথিবীর, এটা না, এটা টিকি টাকা না, মানে বল পায়ে রাখা, পজিশন, মানে তাদের বল পায়ে থাকতে হবে এবং তারা হচ্ছে অপোনেন্ট বল নিয়ে গেলে সেটা রিকভার করতে হবে। এই জিনিসটা স্পেনের ছোট ছোট বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকে স্কুল থেকে শেখানো শুরু করে, তো ওরা হচ্ছে এইটা অভ্যস্ত হয়ে গেছে। তো এইটা হয় কি, অপোনেন্টদের জন্য এটা সবচেয়ে ডিফিকাল্ট হয় যে যখন তারা আসলে স্পেন খেলতে থাকে, তারা বল পায় না, আবার তারা বল পেলে বলটা নিয়ে যায়, তখন তাদের যে পরিকল্পনা থাকে, প্রত্যেকেরই তো একটা নিজস্ব খেলার পরিকল্পনা থাকে, ওই পরিকল্পনাটা কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারে না। স্পেনের বিপক্ষে যারাই খেলে তারা পরিকল্পনাটা কাজে না লাগে স্বাভাবিকভাবে তারা নিচে নামতে শুরু করে, তারা মিডফিল্ডে নেমে আসে, ডিফেন্সে নেমে আসে। তো এই জিনিসটাই হয়েছে কালকে। হ্যাঁ ভাই, এই যে বললেন যে বল পজিশন, এইটা হতো আপনার মূলত আপনার কাতালোনিয়া কালচার, যেটা বার্সেলোনার, এটা ওদের যে অনেক সমৃদ্ধ একটা একাডেমি আছে কাতালোনিয়ায়। তো এইবারের বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে স্পেন দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নেই, ম্যাক্সিমাম সব খেলোয়াড়ই তো বার্সেলোনার। তো এইটার প্রভাব কি একটা আছে যে কাতালোনিয়া কালচার, যেটা বল ধরে রাখার যে খেলার কথা বললেন? আপনি ঠিকই বলছেন যে এই যে বার্সেলোনার প্লেয়ার, হ্যাঁ, অ্যাথলেটিকো বিলবাওর প্লেয়ার, আপনার সেভিয়ার প্লেয়ার, আর তো স্পেনের বাইরের যারা আছে ম্যানচেস্টার সিটির বিভিন্ন জায়গায়, তো ম্যাক্সিমামই স্পেনের প্লেয়ারাই বেশি। স্পেনে আপনি জানেন যে পৃথিবীতে যে কটা বড় ফুটবল লিগ হয় তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে স্প্যানিশ লিগ। তো এই স্প্যানিশ লা লিগা হচ্ছে পৃথিবীর সেরা একটা টুর্নামেন্ট। তো ওই লিগে হচ্ছে সারা পৃথিবীর সব বড় খেলোয়াড় খেলতে যায় এবং স্পেনের বেশিরভাগ খেলোয়াড় ওখানে খেলে, স্পেন জাতীয় দলের। তো তাদের মধ্যে বার্সেলোনা থেকে অনেক খেলোয়াড় আপনি বললেন যে নিল এবার, তাদের লামিন ইয়ামালও আছে। তো লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, ম্যাক্সিমামই ওখান থেকে আসছে। তো এই কালচারটা তাদের, ওই বললাম যে এটা শুধু কাতালানিয়া না, আমি বলবো যে টোটাল স্পেনের সবাইকে কিন্তু এই ধরনের শিক্ষাটা দেওয়া হয় যেটা তারা কালকে করেছে। তো আপনি দেখেন যে ফার্স্ট গোলটা যেভাবে আসলো, তাদের কিন্তু বল পজিশনিং থেকে ফাবিয়ান রুইস যে গোলটা করলো, এই গোলটা করার তারা কিন্তু অবধারিত ছিল। ম্যাচ দেখলেই বোঝা যাবে যে গোলটা ছিল অবধারিত, 68% মতো বল পজিশনিং অবধারিত। এবং মাঝখানে আপনার একটা
গোল করলো যে ইয়েতে বেলজিয়াম একটা গোল শোধ করলো, কিন্তু শোধ করার পরে আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়াম যখন শোধ করেছে তখনও কিন্তু খেলার বিপরীতেই বলবো এটা আচমকা একটা আক্রমণের গোল হয়েছে। এবং খেলার শেষের দিকে আপনার মিকেল মেরিনো যে কিনা গত ম্যাচে একই কাজ করেছে, যে লাস্ট মোমেন্টে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করলো, মিকেল আবারও গোল করলো এই ম্যাচেও। তাদের পর্তুগালের সঙ্গে একমাত্র গোলটা সেই করেছে, এই ম্যাচেও গোল করলো। তো এই জিনিসটা বলবো যে টোটাল ম্যাচটা মানে যেটা আপনার স্কোর লাইন দিয়ে ম্যাচটা আসলে ওইভাবে বোঝানো যাবে না, ম্যাচটা শুধুমাত্র দেখলেই বোঝা যায় কতটা ডোমিনেট করেছে স্পেন। তো স্পেনের জন্য এটা অবধারিত ছিল। এবং স্পেনের পরবর্তী ম্যাচ হচ্ছে ফ্রান্সের সঙ্গে যেটা হবে, আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটার জন্য এই ম্যাচটা আসলে ফ্রান্সকে সবাই অপ্রতিরোধ্য বলছিল। আজকে লামিন ইয়ামাল একটা ইয়েতে বলছে যে স্পেন শুধুমাত্র আটকে যাবে, মানে ফ্রান্স শুধুমাত্র আটকে যাবে স্পেনের কাছে। তো এই জিনিসটাও আমার কাছে খেলা দেখে, দুই দলের খেলা দেখেই মনে হয়েছে যে স্পেন যেটা টোটাল একটা ফুটবল খেলে, ফ্রান্স অ্যাটাকিং নিয়ে আসলে তো সবচেয়ে পারফরম্যান্স দুটো টিমেরই খেলা আমরা দেখবো, ফ্রান্স আর স্পেন, বলতে গেলে অঘোষিত ফাইনাল বলা যেতে পারে। এই ম্যাচটা নিয়ে গতকালকে যে স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচ, ভাইয়ের কাছ থেকে যদি শুনি যে কেমন দেখলেন? ওয়েল, ভাই কিভাবে বলতেছিলেন আমি অতটা উচ্ছ্বসিত হতে পারতেছি না। প্রথম কথা, দুইটা গোলই কিন্তু আসছে ধরেন গোলকিপার হাত থেকে ফসকাইছে এবং সেইখান থেকে গোলটা দিয়েছে। একটা বড় প্রবলেম হচ্ছে আপনি দেখবেন যে লামিন ইয়ামালের খেলায়, ইয়ামাল যেটা আমি বলবো যে ইয়ামালের স্টিল ইম্যাচিউর, সে বল নিয়ে টান দেওয়া বা শো অফের একটা টেন্ডেন্সি থাকে যে হচ্ছে আমি দুজনকে ড্রিবলিং করবো, তিনজনকে কাটাবো, যেইটা আপনি হচ্ছে পরিণত মেসি কিংবা মেসি তো বটেই, আপনি এটা হচ্ছে ধরেন এমবাপের সাথে তার পার্থক্য। এমবাপে ডাজেন্ট গো ফর মানে ধরেন গ্যালারি শো, ইট লুকস গুড যে আমি 68% পজিশন রাখতেছি, আমি বল কাটায় নিচ্ছি, ড্রিবল করতেছি। অ্যান্ড বিশেষত আই মাস্ট সে বেলজিয়াম ইজ আলাদা লাকি টিম ইন এই টুর্নামেন্টে। বেলজিয়াম হ্যাজ বিকাম ভেরি এইজেড। তার ডিফেন্স যদি বলি, আপনি ধরেন দেখেন এর আগে সেনেগালের সাথে তারা 2 গোল খেয়ে আসছে, ইউএসের সাথে ম্যাচটা তারা খুব ভালো খেলছে, নো ডাউট। গ্রুপ পর্যায়ে তারা ধুকতে আসছে, মানে আপনি দেখবেন যে একটা পর্যায়ে সেনেগালের সাথে ডি ব্রুইনার মতো প্লেয়ারকে উঠায় নিতে হয়েছে, বিকজ তার আর আসলে ধরেন ওই যে এইজের তো একটা বিষয় থাকে। হোয়াট আই ওয়াজ মানে মানে ধরেন স্পেন আগেও জিতে নিয়ে ভুগছে, ইটস অ্যাজ এ গ্যালারি শো, অ্যাজ অ্যান ইমপ্রেসিভ, অ্যাজ অ্যান অ্যাস্থেটিক। ধরেন এই যে বল ধরে রাখার ব্যাপারটা খুব ভালো লাগে। বাট ওয়েন এভার মানে আমি বলবো যে মানে ধরেন ইয়ামালের যে ঘাটতিটার কথা বললাম, অন্যদের বেলাতে বললাম, এবং বিশেষ করে কালকে যে গোলটা খাইলো, ইট ওয়াজ নট এ ভেরি, ইট ওয়াজ অলমোস্ট সর্ট অফ অ্যান ইনোকুয়াস অ্যাটাক। এর আগে কিন্তু স্পেন 5 ম্যাচে একটা গোলও খায় নাই। হ্যাঁ, সো এখন এটাকে আমরা দুইভাবে দেখতে পারি। একটা দেখতে পারি যে হচ্ছে দুর্দান্ত ডিফেন্স, যেটা আসলে আমার মনে হয় না, আমার মনে হয়েছে যে আসলে তার ওই রকম মানে যেটা হয় যে ওদের সাথে যখন ওরা মানে ধর সৌদি আরবকে 5টা গোল দিয়ে আসছে, মানে ওয়েন এভার দ্য অপোনেন্ট ইজ উইক স্পেন লুকস লিথাল, মানে কারণ তখন ভাই যেটা বলে যে তখন স্পেনের নিচে নেমে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি উল্টাভাবে চিন্তা করেন, যখন আপনার অপোনেন্টে মানে ওই রকম স্পিডি প্লেয়ার থাকে, আপনি এমবাপে, ওলিজে বা হচ্ছে ডেজেরি দুও বা হচ্ছে বারকোলাদের নিয়ে যে টিম, দে উইল নেভার অ্যাকচুয়ালি ব্রেক ডাউন। অ্যান্ড বরঞ্চ আপনি যদি হচ্ছে বেশি পরিমাণে স্পেস রাখেন, শট নিতে দেরি করেন, তখন দেখা যায় যে পিছনে যে পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়, সেই ফাঁকা জায়গাটাকে এক্সপ্লয়েট করার জন্য। এবং দ্যাটস ওয়াই মানে হিস্ট্রিক্যালি এখানে হয়তো এই আলোচনা করার খুব সুযোগ নাই, কিন্তু খুব ছোট করে বললে 2014 পর্যন্ত স্পেনের খেলাটা ছিল একদম গ্লোবালি খুবই মানে ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। বাট সেটার বিরুদ্ধে যখন হচ্ছে পেপ গার্দিওলা, জুর্গেন ক্লপের মতো বেশ করে কাউন্টার প্রেসিং যখন আসা শুনলো, ওকে তুমি তোমার বল তোমার কাছে রাখো, বাট উই উইল মেক সাম কাউন্টার প্রেস অ্যান্ড উই নিড টু মানে পেসি প্লেয়ার্স অ্যাট লিস্ট। স্পেনের মানে ফ্রান্সের এই জায়গায় আছে 5টা প্লেয়ার। আই ওয়াজ রিয়েলি এক্সপেক্টিং যে হচ্ছে স্পেন কালকে, এবং ইয়ামালের ওই কথাটাও আমার মানে এটা এনি প্লেয়ারই বলবে, মানে ধরেন হচ্ছে কালকে যদি ওই যে মানে ধরেন বাংলাদেশ যদি হচ্ছে গিয়ে কি বলে আর্জেন্টিনার সাথে খেলতে নামে, তারাও নিশ্চয়ই নামার আগে বলবে না যে না আমরা হেরে যাবো। বাট আই ওয়াজ রিয়েলি আপসেট উইথ ইয়ামাল। দিস বয় ইজ ভেরি ট্যালেন্টেড। আই থিঙ্ক দিস বয় হ্যাজ টু লার্ন হাউ টু বি মোর ইফেক্টিভ ফর হিজ টিম রাদার দেন হচ্ছে ওই যে পার্সোনাল গ্লোরি বা ওই দেখতে সুন্দরের জায়গা থেকে। এইখানে একটা যেমন এইবারের বিশ্বকাপে আমরা কিন্তু দেখছি যে আর্লিং হ্যালান্ড তিনি গোল, যাদেরকে নিয়ে আসা ছিল, হ্যারি কেন বলেন, ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল বাদ করেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন, লিওনেল মেসি ভালো খেলেছেন। তো এখন লামিন ইয়ামালের দিকে কিন্তু অনেকগুলো আলো ছিল,
যে সে একটা তরুণ মানে তরুণদের মধ্যে সবচেয়ে সেরা খেলোয়াড় বলতে গেলে, তো সে এবারে বিশ্বকাপে কিন্তু একটু কেমন যেন অফ ফর্মে আছে, সে ওরকম ধর ভালো করতে ইনজুরি পারছে থেকেও না। আসছে, এবং স্পেনের এটাও একটা প্রবলেম। আমার লামিন ইনজুরি থেকে আসছে, নিকো উইলিয়ামস কালকে, নিকো উইলিয়ামস এই টুর্নামেন্টে তেমন একটা খেলতেই পারতেছে না। সো তাদের এই ইনজুরি প্রবলেমটা আছে। বাট হোয়াট আই এম রিয়েলি অ্যাংশাস, দেখেন মানে দিন শেষে আমি যে টিমই সাপোর্ট করি, আই এম এ ট্রু ফুটবল ফ্যান। আই ওয়ান্ট টু সি দিস বয় থ্রাইভ। আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস বয় বিকাম অ্যানাদার নেইমার। মানে ধরেন পার্সোনাল, এবং অলরেডি সেই আশঙ্কার জায়গাগুলো আসছে লামিনের, ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তার হচ্ছে বাইরের যে লাইফস্টাইল ইত্যাদি, আমরা যে খোঁজ খবরগুলো আসে। ইফ ইউ লুক এট মেসি অ্যান্ড রোনালদো, আপনি পছন্দ করেন আর নাই করেন, তাদের ইভেন এমবাপ্পে, মানে আপনি তাদের Consistency লাইফের টা। যে হচ্ছে ডিসিপ্লিন, রিগোর, যে ইউ নিড দ্যাট। মানে আই এম সো ফার আপনি মানে notwithstanding his injury problem and his age, I am a bit disappointed Yamal. I was expecting, কারণ এই ধরনের প্লেয়ারকে আমি আরো বেশি দেখতে চাই, যারা হচ্ছে তিনজন চারজন পাঁচজনকে দশ দিয়ে ঢুকতেছে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দিন শেষে স্কোরের পাশাপাশি মানে খেলায় জেতার পাশাপাশি আমি সুন্দর খেলাটাও দেখতে চাই। বাট আমি তাদেরকে আমার উইনার হিসাবে দেখতে চাই। মানে আই ওয়ান্ট টু সি হিম থ্রাইভ। আই ওয়ান্ট টু সি হিম বিকাম এ মেসি রাদার দেন এ নেইমার। না এটা আসলে হয়েছে কি, এখানে আমার একটা ভাইয়ের সাথে আমার একটা দ্বিমত আছে যে মেসি নেইমার তারা যে পরিণত, এমবাপ্পে যে পরিণত, তারা এই ইয়ামালের এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। তার বয়স এখনো 19 হয় না, কালকে হবে বোধহয়। হ্যাঁ, তো একটা 18 বছরের ছেলে যার যে কিনা প্রথম বিশ্বকাপ, সে বিশ্বকাপে এসে সে কিন্তু নাম্বার 9 প্লেয়ার না, সে হচ্ছে একটা উইঙ্গার। তার পক্ষে সে যতটা করার দরকার, কালকে কিছু ম্যাচ সেরা সে হয়েছে। তো একের পর এক খেলাটা তার উপরে, সে ইনজুরি থেকে আসার পরে আপনি দেখেন এমবাপ্পে কতগুলো তিনটা বিশ্বকাপ আগে এমবাপ্পে খেলছে। হ্যাঁ, সে গত বিশ্বকাপে, তার আগের বিশ্বকাপে সে মাঠ মাতিয়েছে। মেসি 6টা বিশ্বকাপ, হ্যাঁ, রোনালদোর 6টা বিশ্বকাপ, তার সাথে নেইমারের 5টা। মানে তার সাথে আসলে এই আমাদের এই তুলনাটাই আমার কাছে মনে হচ্ছে না না, আপনি তুলনা করতে হবে। ধরেন পেলে 17 বছর বয়সে বিশ্বকাপ জিতছে, এমবাপ্পে 18 বছর বয়সে বিশ্বকাপ জিতছে। What I'm saying is a disappointment and the trajectory is disappointing. বা আপনি যদি বলেন আর কে দিচ্ছে 18 বছরে, এমবাপ্পে জিতছে 18 বছর। এমবাপ্পে ওই 18 বছরে কি খেলছে ধরেন, এমবাপ্পে 2018 সালে সেরা প্লেয়ার ছিল। মানে ইফ ইউ সে সো, মানে ধরেন না, এটা না, সে- আমি যেটা বলতেছি, তর্ক করলে তো করা যায়, কিন্তু হ্যাঁ। যদি আপনি ট্র্যাজেক্টরিটা ধরেন, আমি তো আগেই বললাম, আই ভেরি মাচ ওয়ান্ট টু সি হিম থ্রাইভ, বাট আই এম ভেরি মাচ মানে অ্যাংশাস অ্যাজ ওয়েল। মানে একটা দেখা যায় না যে ও যে বলে না যে দিনের সকালবেলা দিনের সূর্য বোঝা যায়, মানে মেসির মধ্যে যে হাম্বলনেসটা ছিল 18 বছর বয়সে, পেলের মধ্যে যেটা ছিল, এমবাপ্পের মধ্যে যেটা ছিল, এবং এবং হচ্ছে গিয়ে ওই যে মানে আমি বলতেছি যে হচ্ছে কালকে সেরা প্লেয়ার। বাট এগেইন আই এম নট ভেরি কনভিন্স। ওকে, কেউ যদি কনভিন্স হয়, কেউ যদি মনে করে যে না ইটস গুড, মে বি গুড, বাট এটা নিয়ে আসলে তর্কের অবকাশ নাই। বাট আমি চাই সে আরো ভালো করুক, সে আরেকটু তার লেভেল বাড়াইতে হবে, এবং তার সুযোগ আছে, সেটা তো আমাদের অবশ্যই দেখতে হবে। তার পুরো ফিউচারটাই পড়ে আছে সামনে, এবং সে ধীরে ধীরে পরিণত হবে। একটা দল যখন খেলে, আপনি দেখছেন, এটা কিন্তু আমি আগেও বলেছি, ধরেন আমরা যখন ইউরো দেখলাম 2008 সালে, তো তখন দেখে আমার কাছে মনে হয়েছে, আমি প্রথমে যখন স্পেনের খেলা দেখলাম, আমি বললাম যে এই স্পেন অনেক দূর যাবে, এবং তারপরে তারা মোটামুটিভাবে ইউরোটা জিতলো। তারপরে 10 সালে এসে কিন্তু একদম বিশ্বকাপ জিতলো। তারপরে সেই টিমটা তো একটা লেজেন্ডারি টিম। তারপরে আবার এই যে নিউ জেনারেশন, এটা তারপরে এখন আবার হলো কি, এই স্পেন যখন নেমে গেল আস্তে আস্তে, আপনার 2000 সালের পরে এই স্পেন কিন্তু ধীরে ধীরে বিল্ড আপ করা শুরু করলো, এবং তারপরে 2022 সালের পরে ফুল। এবং এইটা কিন্তু মূল পরিণতিটা তারা দেখালো লাস্ট ইউরোতে 2024 সালে। ওখানে এসে তারা কিন্তু এই ইয়াং, আপনি তখন ধরেন 2 বছর আগে ইয়ামালের বয়স কত, আরও কম, 16-17 বছর বয়স। নিকো উইলিয়ামস বা আপনার এই যে কুবার্সি তখন বয়স কত, কুবার্সিরও 17 বছর। তো এরা হচ্ছে এই টাইমটায় ইউরো জিতে ফেলছে, এবং এই ফ্রান্সের মতন দলকে হারিয়েছে। ফ্রান্স তখন দুর্দান্ত ফর্মে, ইংল্যান্ড তখন চূড়ান্ত ফর্মে, ইংল্যান্ডকে ফাইনালে হারিয়েছে। এবং তখন জার্মানিতে খেলা হয়েছে, টনি ক্রুজের লাস্ট, ওই সময় সবাই বলছিল টনি ক্রুজ এবার কাপ নেবে। তারা বলছে টনি ক্রুজকে আমরা প্রথম ম্যাচে আজকেই বিদায় করে দিব, সেদিনই বিদায় করছে টনি ক্রুজকে, তো কোয়ার্টার ফাইনাল। তো এইটা হচ্ছে যে ওই সময় তারা দেখে, এই 2 বছরে তারা আরও পরিণত। আগামী 4 বছর পরে এই স্পেন দলটা আপনি দেখেন, আজকে ওই 4 বছর পর আপনি ফ্রান্সের কাকে কাকে পাবেন, আর্জেন্টিনার কাকে কাকে পাবেন, মেসিকে পাবেন বা রোনালদোকে পাবেন, পর্তুগালের কাউকে পাবেন না।
তো ওই সময় কিন্তু এই স্পেন থাকবে একটা দল। এই আমরা যেমন আজকের কথা ভাবতেছি, আজকের ম্যাচ নিয়ে বা পরশুদিনকের সেমিফাইনাল বা তারপরে ফাইনাল নিয়ে, তারা কিন্তু এটা ভাবে না। তারা কিন্তু ভাবে যে আমাদের এই দলটাকে আগামী 10 বছর সার্ভিস দেওয়াতে হবে। এই মেসিকে নিয়ে তারা চিন্তা করেছিল যে মেসিকে দিয়ে আমাদের বিশ্বকাপ পেতে হবে আবার, সেটা কিন্তু নিল তারা গত বছর। তো এরকম তাদের প্ল্যান থাকে। স্পেনের কিন্তু এটা প্ল্যান যে আমরা এই যে অল্প বয়সের, খুবই কম বয়সে, খুবই কুবার্সির মতন প্লেয়ার, গাভির মতন প্লেয়ার, বা এই যে পেদ্রি, নিকো উইলিয়ামস, তারপরে এই ইয়ামাল তো আছে। তো এদেরকে যে তৈরি হয়, এরা 4 বছর পরে কোথায় যাবে আপনি ভাবেন? এই যে ভাই যেটা বলছে এটার সাথে আমি একমত যে সে টুকটাক কিছু ভুল করে বা অযাচিতভাবে কিছু সময় যে নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পার্সোনাল গ্লোরির দিকে সে একটু বেশি পার্সোনাল গ্লোরিও না, আমি বলবো এটা অল্প বয়সের কারণে মাঝে মাঝে এটা হয়। এই জিনিসটা আপনি দেখবেন 2 বছর পরে থাকবে না। এই স্পেন আগামী এইবার বিশ্বকাপে কি করবে আমি জানি না, কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে, নেক্সট ইউরোতে আপনি দেখবেন যে এই স্পেন কতটা ভয়ঙ্কর। কারণ হচ্ছে সবাই থাকবে। আরেকটা জিনিস, লামিন ইয়ামাল বা ওনারা যে ধরনের প্রতিভাবান খেলোয়াড়, আর আরেকটা দিকে যেমন নেইমার যখন শুরুর দিকে আসে, ভাই যেটা বললেন যে নেইমার কিন্তু অসাধারণ প্রতিভার অধিকারী একজন খেলোয়াড় ছিলেন। তো সেই হিসেবে কিন্তু তার প্রতি অতটা জাস্টিস হয়নি। এটা তার নিজের প্রতি একটা ইনজাস্টিস যে সে একটা ব্যালন ডিওর জিততে পারেনি, বিশ্বকাপটা তার অধরা রয়ে গেল এত বড় একজন প্রতিভাবান খেলোয়াড়ে। তো আমরা ইয়ামালের ক্ষেত্রে চাই না যে এরকম হোক, আমরা চাই যে সে আসলে অনেক। হ্যাঁ, এটা তো আপনার তো এটা তো বলা যায় না। আপনি ইয়ামাল কেন, আপনি যদি ধরেন কিছু ক্ষেত্রে মেসির থেকে আগানো কে আছে, ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, রোনালদোকে যদি রেকর্ডের দিক থেকে, তো আর রোনালদো কি করছে? 1 ইউরো পেল একবার, আর কিছুই পায় না সে। হ্যাঁ, বিশ্বকাপ তো অধরাই রয়েছে, 6টা বিশ্বকাপ একটাও পেল না সে। তো এটা দ্বারা আপনার রোনালদোকে জাজ করা যাবে না। আবার বিশ্বকাপ তো অনেকেই পায়। হ্যাঁ, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আবার নেইমারের যেমন অলিম্পিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আবার ইয়ামালের কিন্তু অলরেডি সে 17 বছর বয়সে ইউরো জিতে গেছে। সেটাই চাই যে জয় হোক, আসলে দিন শেষে জয়টাই আসলে মূল কথা। তো এবারে যদি জয় যেহেতু মূল কথা, আমি দর্শকদেরকে জানিয়ে দিতে যে আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে, যেটা আপনারা দেখতে পাবেন রাত 3টার সময়। এরপরে পরবর্তী ম্যাচে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের সাথে। এবার এইগুলো নিয়ে একটু আলোচনায় আসতে চাই। ভাই, আমি ভাইয়ের কাছে প্রথমেই জানতে চাই, আপনি প্রথমে ইংলিশদের সাথে যে আপনার নরওয়ের খেলা, ভাইকিং বনাম ব্রিটনদের একটা ঐতিহাসিক দ্বৈরথ বলতে পারেন, তো এইটাকে আপনি কি মনে হচ্ছে যে কেমন হবে ম্যাচটা, কি দেখার মতো হবে? খুবই দুর্দান্ত ম্যাচ হওয়ার কথা, খুবই স্পিডি, খুবই ট্যাকটিক্যাল। ইংল্যান্ড খুবই ভালো ফর্মে আছে, বিশেষত লাস্ট ম্যাচে তারা মেক্সিকোর সাথে উইনিং এগেনস্ট অল অডস, মানে ইনফর্ম টিম, হোম টিম, 10 জন নিয়ে খেলা, ওই সব কিছু মিলায় তারা হচ্ছে দারুণ একটা ম্যাচ জিতে আছে। ইংল্যান্ড ইজ ইন ভেরি গুড শেপ অ্যান্ড ফর্ম অ্যান্ড ইন ভেরি গুড মাইন্ডসেট অ্যাজ ওয়েল, টিমের কোহেশনের দিক দিয়ে চিন্তা করলে। অন দ্য আদার হ্যান্ড নরওয়ে কিন্তু হচ্ছে এই টুর্নামেন্টের একটা সারপ্রাইজ প্যাকেজ। তারা হচ্ছে অলরেডি ব্রাজিলকে হারায় আসছে, এবং তারা যেভাবে খেলতেছে ট্যাকটিক্যালি, এবং তাদের একটা দারুণ একটা অস্ত্র হচ্ছে হাল্যান্ড। মানে হাল্যান্ড মানে আমরা ম্যানচেস্টার সিটিতে বছরের পর বছর দেখে আসছি হোয়াট হাল্যান্ড ক্যান ডু, অ্যান্ড এই টিমটার আসলে শুধু ওইটাই দরকার ছিল যে ওই হাল্যান্ডের মতো প্লেয়ারের জন্য আসলে আপনার 5টা মিনিট বা 2টা মুহূর্তে ইনাফ। মানে ব্রাজিলের সাথে আমরা দেখছি যে হচ্ছে আসলে 80 মিনিটস পর্যন্ত বা 75 মিনিটস পর্যন্ত হি ওয়াজ ভেরি ইনঅ্যাক্টিভ, বাট দেন মানে সে যেই টাইপের প্লেয়ার, সে জাস্ট 2টা চান্স পাবে, 2টাতেই হচ্ছে সে মানে তার ফিজিক্যালিটাও ইন্টিমিডেটেড অপোনেন্টের কাছে। আবার এটাও ঠিক যে ইংল্যান্ডের যারা আছে, বিশেষ করে হচ্ছে মার্গিয়েহি তার নিজের দলেরই খেলোয়াড়, মানে সে তাদেরকে চেনে। হাল্যান্ডকে তারা এখন চীনার জিনিস আর আটকাইতে পারারই জিনিস, সে তো জানে, বছরের পর বছর ধরে অ্যানালিসিস করতেছে, একসাথে খেলতেছে, একই কোচের আন্ডারে খেলতেছে, বিপক্ষ দলে বহুবার খেলছে, তারা চুলচেরা বিশ্লেষণ করছে। বাট দিস নরওয়ে সাইড অন দ্য আদার হ্যান্ড তাদের বেলা উল্টাটা, তারাও ইংলিশ সব প্লেয়ারকেই তারা চেনে। হ্যাঁ, মানে মার্টিন ওডেগার্ড যে হচ্ছে কি আর্সেনালের ক্যাপ্টেন, মানে কারেন্ট চ্যাম্পিয়ন, সে আবার হচ্ছে নরওয়েরও খেলোয়াড়, অন্য যারা আছে। সো দিস শুড বি আ ভেরি ইন্টেন্স ব্যাটেল। মানে আই থিঙ্ক ইংল্যান্ড হয়তো একটু আগায় থাকবে সব কিছু মিলে, বাট ইউ নেভার নো, দিস ক্যান বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এইবার যদি হিরো ভাইয়ের কাছে জানি যে কি হতে যাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি লাস্ট যে খেলাটাই অবশ্যই তাদের একটা নরওয়ের ওরকম একটা স্পিড, তারা কিন্তু লাস্ট ম্যাচে ব্রাজিলের মতো দলকে হারিয়ে আসছে, এটা একটা মানসিকভাবে তারা অনেকটা এগিয়ে থাকবে। তারপরে আপনি জানেন যে নরওয়ের যে গোলকিপার নাইল্যান্ড কিন্তু এখন চূড়ান্ত ফর্মে, এখন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার বলা হয় তাকে। তো
তো নরওয়ের ডিফেন্সও ভালো। তো ভাই বললো যে ওডেগার্ডের কথা বললো, তো ওডেগার্ড একজন চমৎকার প্লেয়ার, সে আর্সেনালে খেলে, আর্সেনালও কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ওডেগার্ডের একটা বিশাল ভূমিকা ছিল। তারপর আর্লিং হল্যান্ড তো বল কোথা থেকে পাবে তার কাছাকাছি যদি বলা, সেটা এক ধরনের চুম্বকের মতন। আমি খেলাম ম্যানচেস্টার সিটি যখন খেলে তখন আমি দেখছি যে তার চুম্বকের মতো বলটাকে তার সোজা আসতে হয় না, হেড বলেন কিক বলেন কোনো কিছুতে পায়ের কাছে আসতে হবে, সে কিন্তু ওখানে চলে যায়। আমাদের মনে হয় খুব ইজি বিষয়টা, আপনি আরেকজনকে দিয়ে দেখেন ওখানে ওই হল্যান্ডের জায়গায়। তো এই জিনিসটা, হ্যাঁ, রিয়ারসন খুবই ফর্মে আছে তাদের রাইট ব্যাক। তো তাদের অনেক প্লেয়ার আছে এরকম নরওয়ের যারা ওই হল্যান্ডের, এবং হল্যান্ড যদি ওই জায়গাটায় তারা যেভাবে হল্যান্ড কিন্তু সার্ভ করছে, যে যেরকম সার্ভ করে, আমি এটা খুব চমৎকার একটা ব্যাপার ভাই দেখলাম যে আর্সেনালে সে যেভাবে করে বল পাচ্ছে হল্যান্ড, সেটা কিন্তু এই বিশ্বকাপ শুরুর দিকে দেখি না হলেও দুই একটা ম্যাচ পরেই কিন্তু আমি দেখলাম হল্যান্ড কিন্তু ভালো সার্ভিস পাচ্ছে, এবং তারা কিন্তু মোটামুটি ওই যে মিডফিল্ড থেকে যে রাইট ব্যাক থেকে লেফট ব্যাক থেকে যে হল্যান্ডকে সাপ্লাই দেওয়াটা কিন্তু চমৎকার হচ্ছে। এবং এটা যদি তারা ইংল্যান্ডের সাথে, আমি ইংল্যান্ডের একটু প্রবলেম দেখেছি লাস্ট ম্যাচটা, আপনি বললেন যে মেক্সিকোর সঙ্গে ম্যাচটা কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম যে ইংল্যান্ডের কিন্তু ডিফেন্স কিন্তু ছিল না, একদম ভেঙে চুরে গেছে। হ্যাঁ, পুরা ম্যাচটা হাফ টাইমের পরে বিশেষ করে লাস্ট 25 মিনিট 30 মিনিট একতরফাভাবে খেলেছে, ব্যাড লাক মেক্সিকোর যে গোল হয় না। তো ওইখানে তখন দেখলাম রাউল জিমেনেজেরও অনেক কতগুলো একদম একটু মিস শট ছিল। তো এই জায়গাগুলো হচ্ছে যে এইটা তো মেক্সিকো যে মিসটা করেছে এটা নিশ্চয়ই হল্যান্ড করবে না। মেক্সিকোর দলে একজন আর্লিং হল্যান্ড নেই, একজন ওডেগার্ড নেই, তারা ফিনিশিংয়ের যেই জায়গাটা, এটা যদি নরওয়ে না করে তাহলে নরওয়ের জন্য ভালো সুযোগ আছে। আর যদি আপনি বলেন যে ধারে ভারে এখন পর্যন্ত এবার বিশ্বকাপের সবচেয়ে দামি দল হচ্ছে ইংল্যান্ড, তো এই দলটা ওইভাবে তাদের নামের প্রতি তাদের দামের প্রতি সুবিচার করছে না। তো এইটা যদি তারা করতে পারে, এবং তাদের সেই সুবিচার করার একেবারে চূড়ান্ত সময়টা চলে আসছে আজকে, এর বাইরে আর কোনো সুযোগ নাই। আজকে কোনো ধরনের পা হরকালে আর কোনো সুযোগ নাই। আজকে কিন্তু চূড়ান্ত খেলাটা তাদের আর্লিং হল্যান্ডকে তাদের ডিফেন্সের মোকাবিলা করতে হবে, এবং ওই জায়গাটাতে মেক্সিকোর সঙ্গে যে খেলাটা খেলছে তারা লাস্ট 30 মিনিট ওই খেলাটা খেললে ইংল্যান্ড কিন্তু বিপদে পড়ে যাবে। যদি বলেন আপনি যে এই ক্ষেত্রে তাদের ইংল্যান্ডের আজকে আমি বলবো যে সবচেয়ে আমার কাছে যাকে মনে হয় আজকে যে ভালো খেলা যাবে সে হচ্ছে আপনার বুকায়ো সাকা যদি রাইট উইং দিয়ে ওই আক্রমণটা করে হ্যারিকেনের জন্য খুব সহজ হবে, এবং হ্যারিকেন কিন্তু গোল করার ক্ষেত্রে আর একজন আর্লিং হল্যান্ড এবং হ্যারিকেন আজকে কিন্তু দুই দৈরথ। হ্যারিকেন আপনি জানেন যে দুর্দান্ত একজন ফিনিশার, পৃথিবীর অন্যতম সেরা ফিনিশার। আমি বলবো মেসির থেকে ফিনিশিংয়ের ক্ষেত্রে কোনো অংশে কম না সে। তো হ্যারিকেন যদি ওইভাবে যদি বলটা পায়, বুকায়ো সাকা যদি বলটা দেয় আপনার, তারপরে আপনার ডেক্লান রাইস, জেট বেলিংহাম তো আপনি জানেন যে বিশ্বের অন্যতম সেরা সেন্টার মিডফিল্ডার, তারা যদি তাদের স্বরূপে যদি আজকে ফেরে, তাহলে ভাই যেটা বলছে তার সাথে আমি একমত যে অবশ্যই ধারে ভারে হল্যান্ডের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে ইংল্যান্ড। এইখানে আরেকটা, যেমন এই যে ইংল্যান্ড আর নরওয়ে খেলার মধ্যে একটা ব্যক্তিগত খেলোয়াড়দের দ্বৈরথ কিন্তু চলে আসছে। হ্যারি কেন আর আর্লিং হল্যান্ড দুজনই সময়ের সেরা। তারা একজন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান সিটি, একজন বায়ার্ন মিউনিখে। তিনিও তো দীর্ঘদিন টটেনহামে খেলেছেন, এবং হ্যারি কেন যে একজন দুর্দান্ত স্ট্রাইকার, এতে কোনো সন্দেহ নাই। তো এই ম্যাচে কি মনে হচ্ছে ভাই, যে ফায়াজ ভাইয়ের কাছে যদি জানতে চাই যে আর্লিং হল্যান্ড আর হ্যারি কেনের যে দ্বৈরথটা, কে একটু এগিয়ে থাকবে, কে একটু এডজ পেতে পারে? মুশকিল তো হচ্ছে মানে যেহেতু টিম ম্যাচ, সেহেতু ধরেন মানে এইভাবে করে পার্সোনালিটি ভাই যেটা বলতে এখন হচ্ছে হল্যান্ডকে আসলে কত দূর সাপোর্ট দিতে পারবে তার টিম। মানে কাগজে কলমে তো হ্যারি কেইনের টিম বেটার, এবং সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো প্লেয়ার আছে, সেই তুলনায় হয়তো একটু হল্যান্ড হয়তো পিছিয়ে থাকবে। বাট হল্যান্ড ইজ অলরেডি প্রুভিং হিমসেলফ, সেটা ব্রাজিলের সাথেও তিনি প্রমাণ করছেন আগের আমরা। নরওয়ে কিন্তু আসলে এত দূর আসবে এটা খুব কম, মানে সবাই ভাবছিল ওকে এরকম একটা টিম থাকে, একটা দুইটা ভালো প্লেয়ার থাকে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে আসছে। মানে ইউ নেভার নো, মানে এই স্টেজে এসে হল্যান্ড হচ্ছে দেখা গেলো একটা বা দুইটা সুযোগ কাজে লাগে উনি ম্যাচটাকে চেঞ্জ করে দিতেই পারেন। আর তবে হ্যারি কেনের তো সেই সুবিধা থাকবে, এবং হ্যারি কেন প্লেয়ার হিসেবে অনেক বেশি মানে ভাই ফিনিশারিং কথা বললেন বটে, উনি ফিনিশিং অবশ্যই খুব ভালো, বাট একই সাথে উনি অনেক বেশি কম্প্যাক্ট, মানে উনি নেমে এসে স্পেস ক্রিয়েট করেন। মানে ইটস নট লাইক
পিওর মানে এক সময় যে হ্যারিকেন ছিল যে পিওর পোচার স্ট্রাইকার, সেখান থেকে বাদ দিয়ে এসেও কিন্তু এখন উনি দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক বেশি হচ্ছে হ্যাঁ মানে পকেটগুলো তৈরি করেন, ডিপ পকেট তৈরি করে সেখানে হচ্ছে অন্য প্লেয়ারদেরকে অন্য প্লেয়ার বেলিংহামের মতো প্লেয়ার আমরা মেক্সিকোর সাথে খেলাতেছে, বেলিংহাম যে স্কোর করতেছে তার অন্যতম বড় কারণ হচ্ছে হ্যারিকেনের যে এই নিচে নেমে আসা, ডিকয় রান দেওয়া, হ্যাঁ বা ডায়াগোনাল দিয়ে এক ধরনের হচ্ছে স্পেস ক্রিয়েট করা। সো আমি বলবো যে সুবিধা বেশি হ্যারিকেনের, বাট এনিথিং ক্যান হ্যাপেন, ইউ ক্যানট ডিসকার্ড হাল্যান্ড। অবশ্যই, থ্যাংক ইউ ভাই। এখন ভাই এইটাই যদি আপনাকে বলি যে হাল্যান্ড আর আচ্ছা, কেনে যেতে ভাই হলো। যেটা বলছে এটা ঠিকই বলছে যে দুজনের মধ্যে হ্যারিকেন এবং তারা একজন হচ্ছে পিওর স্ট্রাইকার হ্যারিকেন, এবং হ্যারিকেন কিন্তু বক্সের প্লেয়ার না, হল্যান্ড কিন্তু বক্সের প্লেয়ার। হল্যান্ড কিন্তু বক্সের মধ্যে থাকে, বক্স প্লেয়ার তাকে বলা হয়। এই টার্মটা হচ্ছে যে বক্স প্লেয়ার হল্যান্ড। এরকম কিন্তু অনেক বক্স প্লেয়ার থাকে, ধরেন রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু বক্স প্লেয়ার, বাট মেসি কিন্তু বক্স প্লেয়ার না, স্ট্রাইকার। তো এখানে হচ্ছে যে হল্যান্ড হচ্ছে বক্স প্লেয়ার, তার জন্য গোল করা খুব সুবিধা এবং গোলের সুযোগটা সে পেলেই বেশি গোল করতে পারে। কিন্তু হ্যারিকেন হচ্ছে একজন পিওর স্ট্রাইকার, সেই ক্ষেত্রে হ্যারিকেন একটু নিচে নামেন, অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত আসেন, তারপরে এদিক কভার করেন। এবং যেটা বলে যে সেই ক্ষেত্রে হ্যারিকেন অবশ্যই সুপার, হ্যারিকেনের জন্য হ্যারিকেনের জুড বেলিংহাম তাকে সাপোর্ট দেবে, তারপরে বুকায়ো সাকা, ডেক্লান রাইস একের পর এক হয়তো এত বড় বড় বিশ্বের সেরা সেরা প্লেয়ারদের সাপ্লাই সে পাবে। এইটা যদি সে ওই রকম পায়, আর তারপরে যদি বলেন যে আসলে একটু তো হ্যাঁ ডিফারেন্স তো একটু আছেই, তো নরওয়ের আর্লিং হল্যান্ড যেটা নরওয়ের প্লেয়ারদের কাছ থেকে যে সাপ্লাইটা পাবে, আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড ওদিনকে খেলতে পারে না ঠিক মতন, এটা মেক্সিকোর কারণে। মেক্সিকো এত বেশি প্রেসিংয়ে খেলেছে, হ্যাঁ এত বেশি তাদের ডিফেন্সটাও এত শক্ত যে আসলে ইংল্যান্ড তাদের আসল খেলাটা খেলতে পারে না, কিন্তু নরওয়ের সাথে কিন্তু আজকে তারা খেলবে। দুইটা কিন্তু ইউরোপিয়ান দল, তারা কিন্তু একজন বেশ ভালো করে ভালোভাবে জানে, এবং জানে। সেটা যদি খেলে সেক্ষেত্রে কিছুটা হলেও হ্যারিকেনের জন্য সুবিধা হবে বেশি, কারণ সে তার আশপাশে অনেক ভালো প্লেয়ার বেশি। আচ্ছা, এবারে যদি ভাই ধন্যবাদ, এবার যদি পরের ম্যাচটা নিয়ে আসি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা মুখোমুখি হতে যাচ্ছে আরেক ইউরোপীয় দল সুইজারল্যান্ডে। তো এইটা নিয়ে যদি ফয়েজ ভাই আগে বলতেন যে এই ম্যাচটা কেমন হতে পারে, কি আশা করছেন? লিওনেল মেসি কি আবার একটা গোল দিবেন? মেসি যেভাবে খেলছেন, মেসি গোল না দেওয়াটাই খুব বিস্ময়কর হবে। এই টুর্নামেন্টটাতে এমন কোনো ম্যাচ যায় না, উনি তো মানে ইসে নেমেও আমার ঠিক মনে করতে পারছি না, কিন্তু মনে হয় জর্ডানের সাথেও তো মনে গোল দিচ্ছেন, মানে সাবস্টিটিউট নেমে, মানে ইচ অ্যান্ড এভরি ম্যাচে গোল, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ম্যাচে কোনো ম্যাচে একাধিক গোল, পেনাল্টি মিস, 2টা পেনাল্টি মিস করার পরেও টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার। হি ইজ ইন এ ড্রিম ফর্ম, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, মানে আমি কোনো ষড়যন্ত্রের কথা বলবো না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এমনিতেই একটু মানে যে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নই একটু সুবিধা পায় টেক্সচার বেলা। আর্জেন্টিনার বেলা আরও সুবিধা হয়েছে, দেখা গেল যে হচ্ছে গিয়া পর্তুগাল উঠতে পারে নাই, ব্রাজিল উঠতে পারে নাই, ফলে যেটা হয় কি নরওয়ের বেলাও যেটা বলতেছিলাম, নরওয়ে তো তাও একটা হাল্যান্ড আসছে, তাও একটা থ্রেট আছে, ওডেগার্ডের মতো প্লেয়ার, কিন্তু মানে ধারে ধারে সুইজারল্যান্ড একদমই মানে বলতে গেলে কোয়ার্টার ফাইনালের 8টা দল যদি ধরা হয় সম্ভবত দুর্বলতম দল, মানে তাদের আসলে সেই অনুপাতে এখন আসলে অত বড় কোনো স্টারও নাই। তাদের সবচেয়ে বড় স্টার সম্ভবত এখন সাকা, যিনি হচ্ছে আসলে নিজেও এখন অনেক বয়স হয়ে গেছেন, উনি এখন লিগেও খেলেন না, ওই ইসে অলরেডি হচ্ছে সাকিরি রিটায়ার করে গেছে। সো বাকি যারা আছে তাদের মধ্যে একটু ইনজুরি প্রবলেমও আছে। সো দেখা যাচ্ছে যে এই ম্যাচটা হচ্ছে 70-30 আর্জেন্টিনার ফেভারে থাকবে, যেটা আমি বারবারই বলছি। কিন্তু এগেইন আপনি ইউ ক্যান টার্ন 30% ইন সাচ এ স্পেশাল অকেশন, ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল। সুইজারল্যান্ডের জন্য একটা বাড়তি প্রেরণা যে আমি হচ্ছে এই লেভেল পর্যন্ত আসছি, তো তারা একটা হারানোর কিছু নেই। শুধু তাই না, একটা তো জানপ্রাণ দিয়ে খেলবে, দ্বিতীয়ত তাদের অনেক প্লেয়াররাও চাইবে আচ্ছা মেসির সাথে খেলতেছি, আর্জেন্টিনার সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলতেছি, ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালে খেলতেছি, এই পর্যায়ে আমি যদি দারুণ একটা খেলা দিই, আমাকে মানে মানে সাথে সারা দুনিয়া চিনে ফেলবে, তো তার যে প্রাইস বা তার যে ভ্যালু মানে ক্লাব পর্যায়ে এসব জায়গা দেখারও সেই করবে। তো ওইগুলো একটা চেষ্টা থাকবেই, বাট দেন এগেইন মুখে বলা যত সহজ বা যতই প্রেরণা থাক বা যতই মেসিকে আটকানো বা আর্জেন্টিনাকে আটকানো সুইজারল্যান্ডের জন্য প্রায় অসম্ভব হবে বলেই আমার ধারণা। ধন্যবাদ ভাই। এবার হিরো ভাইয়ের কাছে জানতে চাই যে কি মনে হচ্ছে এই ম্যাচটা কি হতে যাচ্ছে? দেখেন, আমি ভাইয়ের সাথে যে একমত যে বিশ্বসেরা স্কোয়াড আর্জেন্টিনার, শুধু মেসি না, আপনি জানেন যে
হুলিয়ান আলভারেজ, ফার্নান্দেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, ডিপল, রদ্রিগো ডিপল, মানে এই যে টিমটা, টোটাল টিমটা একটা ব্যালেন্স টিম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কাছে একটা জায়গায় মনে হচ্ছে যে তারা যে গোল দিচ্ছে, গোল পাচ্ছে, এর মধ্যে বেশিরভাগই মেসি কেন্দ্রিক। তারা মেসিকে সাপ্লাই দিচ্ছে, মেসি তো বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, সে তো এটা করবে, সেরা নিখুঁত একজন স্ট্রাইকার, কোনো সন্দেহ নেই। তো এই জন্যই হচ্ছে যে তারা এই ম্যাচগুলো জিতছে। কিন্তু তাদের কিন্তু যখন তারা প্রেশারে পড়ে, আমি দেখেছি যখন তারা প্রেশারে পড়ে তখন কিন্তু এলোমেলো হয়ে যায়। বিশেষ করে তাদের মিডফিল্ডে কিন্তু অনেক প্রবলেম আছে। মিডফিল্ডটা ওইভাবে খুব বেশি কার্যকরিতা তারা এই টুর্নামেন্টেই কিন্তু খুব বেশি দেখাতে পারে না, এবং তাদের ডিফেন্সে অনেক দুর্বলতা, লেফট ব্যাক, রাইট ব্যাক, সব জায়গায় তাদের দুর্বলতা আছে। তো আপনি দেখেন যে এই টুর্নামেন্টে এই পর্যন্ত যতগুলো দল আসছে সবচেয়ে বেশি গোল খেয়েছে কিন্তু আর্জেন্টিনা। তো এই যে, এবং তারা নকআউটে কিন্তু একের পর এক গোল খাচ্ছে। তারা রাউন্ড অফ 32-তে 2 গোল খেয়েছে কেপ বার্দের সঙ্গে, রাউন্ড অফ 16 2 গোল খেয়েছে মিশরের সাথে। কোন দল? কেপ বার্দে, মিশর, আফ্রিকান দুইটা দল। হ্যাঁ, ওই লেভেলে না। সেটা যদি আপনি বিবেচনা করেন, কেপ বার্দে থেকে আমি আগে বলেছিলাম যে কেপ বার্দে থেকে মিশর টাফ আর্জেন্টিনার জন্য। কেপ বার্দের সাথে এটা খেলেছে, মিশরের সাথে খুব কঠিন হবে ম্যাচটা, তাই হয়েছে। আমি এখন আবার বলবো যে এই মিশরের থেকে এই সুইজারল্যান্ড অনেক বেটার টিম। এই সুইজারল্যান্ড তাদের গ্রুপ পর্বে, মানে তাদের যখন করেছে, মানে বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপের, তারা কিন্তু স্পেন একটা গ্রুপ চ্যাম্পিয়ন, পর্তুগাল একটা গ্রুপ চ্যাম্পিয়ন, নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, এবং এই সুইজারল্যান্ড কিন্তু একটা গ্রুপ চ্যাম্পিয়ন। তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সে এখানে আসছে। সুইজারল্যান্ডের দুর্দান্ত তাদের ডিফেন্স, আপনি জানেন যে তাদের ডিফেন্সে ম্যানুয়েল আকানজি, আছেন, তারপরে সোমার তাদের হচ্ছে গোলকিপার। সোমার তো দুর্দান্ত খেলে, এই টুর্নামেন্টে কিন্তু দারুণ খেলেছে। বিশেষ করে আমি বলবো যে কলম্বিয়ার সঙ্গে তাই সেই কিন্তু মোটামুটি বাঁচিয়ে দিয়েছে তাদেরকে, ওই যে পেনাল্টি শুট আউট বলেন, খেলার মধ্যে বলেন, হ্যাঁ, পুরো টাইমটা। এবং এমবালো তার যে ড্রিবলিং, তাদের স্ট্রাইকার, তার ড্রিবলিং, তার গতি, সব কিছু মিলিয়ে সেও যদি বল সাপ্লাই পায়, এবং আর্জেন্টিনার ডিফেন্স যেই পরিমাণে ল্যাকিংস আছে, এটা কিন্তু আর্জেন্টিনাকে, এটা কিন্তু মিশর না, আপনাকে বুঝতে হবে এটা কিন্তু সুইজারল্যান্ডের কিন্তু টোটাল সেন্টার ব্যাকের যারা খেলেন, তারা মিডফিল্ডে যারা খেলেন, তাদের অ্যাটাকিংয়ে যারা খেলেন, তারা উইং যারা খেলেন, তারা কেপ বার্দের থেকে, মিশরের থেকে অনেক বেটার প্লেয়ার। আর্জেন্টিনা যদি আবারও সেই ধরনের স্টার্ট করে, গত 2টা ম্যাচের মতো দিয়ে স্টার্ট করে, এইবার কিন্তু আর কামব্যাক করা আর্জেন্টিনার জন্য কঠিন হবে। বারবার কিন্তু এই কোকা-কোলা খায় না কিন্তু, হ্যাঁ, মানুষ কিন্তু এটা ভাবতেছে, আমি এটা বারবারই বলছি, কিন্তু আর্জেন্টিনাকে আমার ভয় হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে সে কিন্তু বারবারই খাচ্ছে। কেপ বার্দের সঙ্গে খাওয়ার পরে কিন্তু তার বোঝা উচিত ছিল তার এই জিনিসগুলো, তাদের মিডফিল্ড, তাদের সেন্টার ব্যাক, এদেরকে কিন্তু আরও কিন্তু সতর্ক হওয়া উচিত ছিল, যে কাজটা তারা করে না। এই কারণে কিন্তু মিশরের সঙ্গে একই কাজটা করেছে। ভাগ্যিস তারা ওই টাইমটা 13 মিনিটের ঝড় কিন্তু প্রতিদিন হয় না। তো এবং ওই ঝড়টা মিশরের, কিন্তু আপনি জানেন মিশরের ডিফেন্স কিন্তু কখনোই ভালো ছিল না, পুরো টুর্নামেন্টই ভালো ছিল না, এই জন্য পড়েছে। এবং যদি বলেন এই টুর্নামেন্টে অন্যতম সেরা ডিফেন্স কিন্তু এই সুইজারল্যান্ডের। তো এই যদি হয় এই অবস্থা, ম্যানুয়েল আকানজির মতন ডিফেন্ডার যেই দলে আছে, তাদের সঙ্গে কিন্তু কঠিন হবে তাদের। যদি তারা সুইজারল্যান্ড গোল দিয়ে দেয়, এই গোল শোধ করা, আপনি মেসি বলেন, রোনালদো বলেন, পৃথিবীর অতি মানব যদি নিয়েও আসেন, তাদেরও কিন্তু একই ধরনের কাজ, 13 মিনিটে 3 গোল দেওয়া বারবার কিন্তু হয় না। এবং সেটা ওরকম দলের সঙ্গে হয়, যেটা মিশর, আমি খাটো করবো না মিশরকে, অবশ্যই মিশর ভালো টিম, ব্যালেন্স টিম, কিন্তু সুইজারল্যান্ড তার থেকে 3টা ডিপার্টমেন্টে, তাদের মিডফিল্ড, ডিফেন্স এবং অ্যাটাকিং 3টা ডিপার্টমেন্ট হচ্ছে মিশরের থেকে বেটার। এবং সেইটাই যদি হয় খেলার মধ্যে, যদি আর্জেন্টিনা যদি ভুল চুক করে ফেলে, তারা যদি গোল খেয়ে যায়, একাধিক গোল খায় এই ডিফেন্সের ভুলের কারণে, তাহলে কিন্তু আর্জেন্টিনার এই গোল শোধ করা এবার কিন্তু খুব টাফ, খুব কঠিন হয়ে যাবে। এই কামব্যাক থেকে যাবে, যে এই প্রশ্নটা একটু মাথায় আসলো, এইবারের বিশ্বকাপে কিন্তু এই যে কামব্যাক যেটা আর্জেন্টিনার বললেন, এটাও কিন্তু অনেকে, মানে অনেক অভিযোগ আসছে যে এই কামব্যাকটা তাদেরকে রেফারিরা দিয়ে দিয়েছেন, মিশরের একটা গোল বাতিল হলো। তো এই ধরনের যে বিতর্কগুলো আসতেছে, রেফারিং বিতর্ক, ভিএআর নিয়ে, তো এইটা কি এই আর্জেন্টিনার এই ম্যাচে প্রভাব পড়বে? এটা নিয়েও কিন্তু স্কালোনি সংবাদ সম্মেলনে প্রায় প্রশ্নের সম্মুখীন হন, যে এটা শুধুমাত্র আর্জেন্টিনার ক্ষেত্রেই কিন্তু ঘটেছে, যে আর্জেন্টিনার কোচকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি একটু ফেভার পাচ্ছেন কিনা। আপনার কি মনে হয় আসলে আর্জেন্টিনা কি একটু বেশি ফেভার পাচ্ছে এবারে? আমি যদি বলি, ওই ম্যাচটা যদি যেই দেখবে, আমরা তো ফুটবল খেলা দেখি, আমরা তো অত বোদ্ধা না, বা আমরা এই ভিআর কন্ট্রোলও করি না।
তো আমরা সাধারণ মানুষ যারা ফুটবল প্রেমী খেলা দেখি, আমাদের চোখে স্পষ্ট মনে হয়েছে যে পুরা ম্যাচে আর্জেন্টিনার ফেভারে ছিল রেফারি। এটা একদম সাদা চোখে। আমরা ফুটবল তো আমরা খেলেছি বা দেখি প্রতিনিয়ত, আমরা ম্যাচ, আমরা লিগ দেখি, বিশ্বকাপ দেখি, বিভিন্ন প্রীতি ম্যাচ, সব কিছু দেখি। তো এক্ষেত্রে মনে হচ্ছে যে পরিষ্কারভাবে রেফারি আর্জেন্টিনার সাপোর্টে ছিলেন। এখন কোনটা বাতিল হয়েছে, সেইটা কেন বাতিল হয়েছে, সেটা আইনসঙ্গত কিনা, এইটার বিতর্কে আমি যাব না। ডেফিনেটলি ভিআরও যেটা করেছে, এটা চেক করে এটা করেছে। আমার কাছে মনে হচ্ছে এইটা ভিআর এটা করা ঠিক হয় না, কিন্তু এটা মানে মিশরের গোলটা বাতিল করা এটা ঠিক হয় না। এবং আর্জেন্টিনার যে পেনাল্টিটা পেয়েছিল, এটা নিঃসন্দেহে কোনো পেনাল্টি হয় না সেখানে, যদিও মেসি এটা গোল করতে পারে না। কিন্তু এই যে জিনিসগুলো আমার কাছে চোখে মনে হয়েছে, এবং বাদ বাকিগুলো আমার মনে হচ্ছে যে বারবার বাঁশি বাজানো একটা দলের বিপক্ষে, যে বা একটা দলকে কেন বারবার কেন আর্জেন্টিনার একটা ছোট ভুল করলেও, আর্জেন্টিনা ছোট ভুল করে সেটা দেখা হচ্ছে না, মিশরের ছোট ভুলকে দেখা, এই জিনিসটা হয়েছে। তো ওই ম্যাচে হয়েছে আমি বলবো। তো ফিফার, ধরেন আমরা তো এখানে বসে কথা বলছি, আমরা ফিফার কেন বা আমাদের এখানে জেল ফাঁসিও হবে না, এই জন্য বলি যে ফিফা যেটা করেছে, হয়তো এমন হতে পারে যে এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একটা দলকে, এত বড় একটা দল, এখানে এই ফ্রান্স খেলে, স্পেন খেলে, তাদের বাণিজ্যিক ব্যাপারও আছে, যে টাকা পয়সার ব্যাপার থাকে, তাদের স্পন্সরের ব্যাপার থাকে। ফ্রান্স খেলবে কোয়ার্টার ফাইনাল, হ্যাঁ সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলে, তারপরে স্পেন খেলবে, ইংল্যান্ড খেলবে, তাহলে আর্জেন্টিনা ব্রাজিল তো বাদ হয়ে গেছে। এখন যে আর্জেন্টিনা না আসে, তাহলে ওই ক্রেজটা তার থাকে না, ওই বিজ্ঞাপনের বিষয়টা হয়তো থাকে না। তারা হয়তো এই কারণে চেষ্টা করছে, আমি যতটা মানে মনে হয়েছে, বা বিভিন্ন জিনিস পড়ে টরে আমার কাছে মনে হয়েছে, দেশি বিদেশি যারা লিখলো, যে এইটা একটা স্টেজ পর্যন্ত, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, এরপরে ফিফা মোটামুটি নিরপেক্ষ হয়ে যায়, যে তারপরে সুন্দর খেলাটা আনার জন্য সারা পৃথিবীর কাছে দেখা, এই দেখো। এবং আপনি হয় কি জানেন, আপনি যখন সেমিফাইনালে একটা সুন্দর ম্যাচ দেখবেন, ফাইনালে সুন্দর ম্যাচ দেখবেন, বা একটা কোয়ার্টার ফাইনালে সুন্দর ম্যাচ দেখবেন, তখন কিন্তু 16-এ কী হয়েছে মানুষ ভুলে যায়, হ্যাঁ ওইটা ইতিহাস হয়ে যায়। কিন্তু আপনি যখন এই পর্যায়ে এসে খারাপ ম্যাচ দেখবেন, এই পর্যায়ে এসে কোনো পার্সিয়ালিটি দেখবেন, কোনো ফেভার দেখবেন ফিফার বা রেফারিং, তখন কিন্তু এটা সারা জীবন মনে থাকবে, আপনার 4 বছর মনে থাকবে। তো এই কারণে এই কাজটা নাকি তারা করে, যে একটা পর্যায় পর্যন্ত। এই জন্য আমার মনে হয় যে আজকের ম্যাচে হয়তো রেফারি এই কাজটা করবে না। বিশেষ করে একটা হচ্ছে যে যা করার হয়ে গেছে, তাদের বিজ্ঞাপন যা নেওয়ার হয়ে গেছে, টাকা পয়সা উঠে গেছে, এখন আর দরকার নেই। আরেকটা হচ্ছে লাস্ট ম্যাচে যে ঘটনাটা ঘটলো, মানুষ কিন্তু, সমস্ত মানুষের, বিশ্ববাসীর চোখ থাকবে কিন্তু এই আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ম্যাচের দিকে, যে রেফারি কি করে। হ্যাঁ, তো এই সতর্কতা বশত তারা সবার যেতে চোখে, ফিফা বলেছে আমরা এটা দেখবো, আরও ভালো করে দেখবো, আমরা 2জন ভিআর রাখবো, 1জন না 2জন থাকবে, তারা পরিষ্কারভাবে চেক করবে। তো এটা একটু রেফারি চাপে থাকবে, আজকের ম্যাচে রেফারি তো চাপে থাকবে, আজকের ম্যাচে টোটাল রেফারি চাপে থাকবে, এবং ফিফার সবাই এই ব্যাপারে সতর্ক, যে আমার মনে হচ্ছে যে আজকের ম্যাচে খুব একটা এটা প্রভাব পড়বে না। ভাই তো এবার ফাইভ ভাইয়ের কাছে জানতে চাই, যে ভাই তো বললেন যে একটু ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু একটু ফেভারে থাকে, শুধু কি এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবার যেটা ফেভার পাচ্ছে নাকি এমনি তাদেরকে ফিফা একটু বেশি ফেভার দিচ্ছে বলে মনে করে? ফিফা বড় টিমকে মোটামুটি, এত বড় কমার্শিয়াল একটা এন্টিটি, ফিফা টাকা পয়সার প্রতি সবসময় তাদের একটা দুর্নাম আছে। সো বড় টিমকে মোরাললেস সবসময় সাপোর্ট দেয়, একদম হিস্ট্রির শুরু থেকেই। সো হ্যাঁ, এটা ঠিক ভাইয়ের সাথে, যেটা আমিও সম্পূর্ণ মানে বাট হোয়াট উই ওয়ান্ট অ্যাজ স্পেকটেটার ইজ হচ্ছে কি কনসিস্টেন্সি। মানে ফুটবল তো খুব, ফুটবলের মুশকিল হচ্ছে কন্ট্যাক্ট স্পোর্টস, তো এখানে ধরুন গায়ে ধাক্কাধাক্কি লাগবে বা অনেক কিছু হবে, যেগুলো ডিটারমেন্ট করা খুব কঠিন। একটা সময় হ্যান্ডবল নিয়ে প্রিমিয়ার লিগে খুব আলোচিত, হাতে লাগলেই হ্যান্ডবল হয়ে যেত, ফলে দেখা যাচ্ছে যে তখন বলতে যাচ্ছে ন্যাচারাল পজিশনে হাত আসেন, হাত কোথায় সরাবো, মানে খুব ছোট একটা মানে ক্লু বললাম। তো ওরকম ফাউলের বিষয়গুলো এখন হয় কি, যে আপনার হচ্ছে জিনিসটা কনসিস্টেন্ট রাখাটা জরুরি। আপনি যদি একদম ইঞ্চি ইঞ্চি পর্যায়ে একদম ফ্রেম ফ্রিজ করে আপনি দেখতেই থাকেন, সেইটা মাঝে মাঝে হচ্ছে হ্যাঁ ওকে ফ্রেম ফ্রিজ করে দেখা গেছে অমুকের সাথে অমুকের পায়ে হালকা ধাক্কা লাগছে, এখন সেইটা যদি আপনি মানেন, তাহলে আপনি আসলে সবাই বেলাতেই সেটা মানতে হবে। মানে সেইটা যেমন ধরেন মানে মিশরের যে গোলটা বাতিল হয়েছে, যেই কারণে বাতিল হয়েছে, আমি যদি ওই ইঞ্চি ইঞ্চি ফ্রেমে ধরি, তাহলে ঠিক আছে যে হ্যাঁ ওইখানে হচ্ছে বডি কন্ট্যাক্ট হয়েছে এবং হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারের সাথে ফাউল করেছে, তাহলে একই কারণেও আসলে সালার বিরুদ্ধে ফাউলটা, কিংবা এর থেকেও বড় অভিযোগ যেটা অনেকে ওই করে বলতেছেন না, যে ম্যাকঅ্যালিস্টার যে হচ্ছে গিয়ে মিশরের একজন খেলোয়াড় পেনাল্টি বক্সে গেঞ্জি ধরে টান দিয়েছিলেন, তো সেইগুলোও আসলে পেনাল্টি হওয়া উচিত। সো মানে আবারও সেই কনসিস্টেন্সি, যে এখন যেটা দেখা যায় বেশিরভাগ স্পোর্টসেই, ফিফা ফুটবলে আরও বেশি, বড় টিমগুলো কীভাবে যেন রেফারির একটু
এতে থাকে একটু বেশি soft corner সফট পেয়ে যায়। কর্নার পেয়ে যায়, এবং হয়তো সেগুলো হয়তো ফিফার ডিরেক্ট বা ইনডিরেক্ট নির্দেশনা থাকে। এইবার ওই ওই যেটা ভাই যেটা বলতেছে, যেহেতু বিশ্ববাসীর একটা নজর আছে, আর্জেন্টিনা খেলতেছে, মেসি খেলতেছে, বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা, মিশরের দারুণ 2 গোল দিয়ে আগায় যাওয়া, তো সব মিলায় আর কি আলোচনাটা বেশি হয়ে গেছে, মানে এই জন্য আর কি বিষয়টা বেশি চোখে পড়ছে। বাট আই রিয়েলি হোপ, যেটা বললেন যে ফিফা ইচ্ছা করে করুক অনিচ্ছা করে করুক, দেয়ার শুড বি মোর ব্যালেন্সড। আমি বলতেছি না যে হচ্ছে ওই ফাউল দেওয়া যাবে না বা ফাউল দেওয়া যাবে, মানে আইনটা যাতে সবার জন্য সমান থাকে, যে এইটুক ধাক্কা লাগলে ও যে শাস্তি পাবে ওর বেলাও সেই শাস্তি হবে। দ্যাটস হোয়াট অল উই ওয়ান্ট, কনসিস্টেন্সি। থ্যাংক ইউ ভাই। এখন আমাদের আরেকটা একটা স্পেশালি থাকে যে আমরা স্কোর প্রেডিকশন জানতে চাই, যে আপনার আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড ম্যাচের স্কোর প্রেডিকশন যদি বলতে যে কত গোলে যদি আর্জেন্টিনা জিতে পারে, সুইজারল্যান্ড কত গোল হতে পারে, ট্রাই বেকারও যদি যায়। হ্যাঁ, বলা খুব ওয়াইল্ড, আমার প্রেডিকশন ভালো হয় না, বিকজ প্রেডিকশন করা খুব ডিফিকাল্ট। আমার ধারণা আর্জেন্টিনা উইল বাই 3-1। 3-1। আর আরেকটা যে ম্যাচ আছে যে ওটা নিয়ে যদি জানতে চাই, যে ওটাতে স্কোর লাইনটা ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, আমার ধারণাটা খুবই হেভিলি গোল ফেস্টেড হবে। আমি অনেক বেশি গোল বলতে চাই, বাট বেশি বলি না, 3-2 ফর ইংল্যান্ড। থ্যাংক ইউ। কিন্তু ইংল্যান্ড তাহলে থ্যাংক ইউ ভাই। হিরো ভাইয়ের কাছে যদি স্কোর প্রেডিকশনটা জানতে চাই ভাই, যে ইংল্যান্ড আর নরওয়ে ম্যাচটা যদি আগে বলতেন স্কোর কি? ইংল্যান্ড নরওয়ে আমার কাছে ভাই যেটা বলছে আমার কাছে কাছাকাছি মনে হয় 3-2 হতে পারে, 2-1 হতে পারে ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ড 2 নরওয়ে 1, বা ইংল্যান্ড 3 নরওয়ে 2 হতে পারে। ওকে। আর যদি আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড ম্যাচে? আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচটা এটা গোল খুবই কম হবে, সুইজারল্যান্ডের ডিফেন্স খুবই ভালো যেহেতু। তো আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা নির্ধারিত সময়ের মধ্যে ফল নাও আসতে পারে, 2-2 থাকতে পারে। যদি এটা হয় অতিরিক্ত সময়ে গেলে আসে এরিবডিস গেম, জানি না। তাও যদি বলেন যে কে জিততে পারে, একটু মনে হচ্ছে এখানে গেলে তো আসলে ওই সময় তো এত অল্প নার্ভটা টাইমে তো আসলে নার্ভটা আসলে ধরে রাখা কঠিন। সেই শেষ মুহূর্তে যদি মেসির কিছু একটা জাদু হয় তাহলে আর্জেন্টিনা জিতে যাবে, আর যদি মেসির ওই জাদুটা না হয় তাহলে সুইজারল্যান্ড জিতে যাবে। ধন্যবাদ। যদি তাই হয় তাহলে তো আমরা আর্জেন্টিনা আর ইংল্যান্ডের একটা ম্যাচ, ইতিহাস ফিরিয়ে নিয়ে আসবে যে ম্যাচটা, সেই ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ দর্শকবৃন্দ। এই ছিল আজকের আলোচনা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড কিংবা ইংল্যান্ড নরওয়ে ম্যাচে স্কোর লাইন প্রেডিকশনটা আপনারাও জানিয়ে দিতে পারেন। আর পরবর্তী আপডেট জানতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।